তো এপিসোড 12 এর স্টার্টে আমরা সেই সিনটাই দেখি, লাস্ট সিন যেটা আমরা এপিসোড 11 এ দেখেছিলাম। কেনটা চুপচাপ বসেছিল তার সামনে, তখন মিস্টার পিট আসে তার সাথে বসে পড়ে। ওরা দুজনে খুব লাভিটাভি হয়ে কথা বলছিল। কেনটা অনেক স্মাইল করছিল, সেই মুভমেন্টগুলোকে সে মনে করছিল। তখনই হঠাৎ করে কেনটা তাকে কিস করে দেয় আর সে সেখান দিয়ে চলে যায়। আমরা প্রেজেন্টের সিন দেখি যেখানে কেনটা মিস্টার পিটের গলায় চাকু ঢোকাবার জন্য চেষ্টা করছিল। মিস্টার পিট যেভাবে সেভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, তার হাতটাকে চেপে ধরে রেখেছিল। তখন ওখানে ওয়ে আসে আর কেনটাকে এক লাত মারে, যেটাতে সে ছিটকে পড়ে যায় আর সে মিস্টার পিটকে বাঁচিয়ে দেয়। কেনটা ওখান থেকে পালিয়ে গেছিল, তখন ওয়ে তার পিছন করছিল। মিস্টার পিট তাকে বারণ করলো। ওয়ে রেগে গিয়ে দিয়েছিল, তুমি আমাকে আটকালে কেন? মিস্টার পিট বলে, এইসব ম্যাটারকে বাদ দাও। ও ব্যাস অর্ডারকে ফলো করছিল। তখন ওয়ের নজর মিস্টার পিটের গলার দিকে পড়ে। মিস্টার পিটের গলা একটু কেটে গেছিল, তার গলা দিয়ে রক্ত বেরোচ্ছিল। সে নিজের হাত দিয়ে তার রক্তটাকে পোছে। তখন মিস্টার পিট তার হাত ধরে ফেলে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল। তারপর আমরা কেনটাকে দেখি সে মিস্টার পিটের গলায় মলম লাগাচ্ছিল আর সে তাকে বলল, ইভেন ও যদি ড্যাডির অর্ডার ফলো করছিল তবু ওকে তো করা উচিত ছিল না। ও তোমাকে মারার জন্য এখানে এসেছিল। মিস্টার পি ওয়েকে নিজের এত কাছে দেখে বেচারা কিছুই বলতে পারছিল না। ও খালি দেখে যাচ্ছিল আর মিচকে মিচকে হাসছিল। ওয়ে তার ফেসের একদম ক্লোজ চলে এসেছিল। ওয়ে তাকে বলে, আজ আমি যদি এখানে না থাকতাম তাহলে তুমি আজ মারা যেতে। মিস্টার পিট বলে, কেনটা আমাকে মারবে না। কেনটা আর আমি রিয়াল ভাইয়ের মতন ছিলাম। আমরা একে অপরকে জীবনে ডিস্টার্ব করি নাই। টনি আমাদেরকে আলাদা করে দিয়েছে, কিন্তু আমার এটা পিতা যাতে এখনো আমাকে নিজের ভাই মনে করে। আমি ব্যাস তার হেল্প করতে চাই যাতে সে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে। তেমনি আমি তোমারও হেল্প করতে চাই। কিন্তু শুনে ওয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। অনেক ভাবার পর ওয়ে বললো, তুমি আমার হেল্প করতে পারবে না মিস্টার পিট। পিট বলে, আমি তোমার হেল্প করতে পারবো। এখন যদি না হতো তাহলে তুমি আমার সাথে দেখা করতে এখানে আসতে না। ওয়ে বলে, আমি ব্যাস তোমার সাথে দেখা করতে চাইছিলাম, ওই জন্য এখানে এসেছি। যেটা শুনে মিস্টার পিট স্মাইল করে আর তার কাঁধাটাকে নিজের হাত দিয়ে টাচ করে। পিট বলে, আমি জানি তুমি এবার ভালো কাজ করতে চাও, তুমি সবকিছু ঠিক করতে পারবে, কিন্তু তুমি জানো না টনিকে তুমি হারাবে কি করে। যেটা শুনে ওয়ে তাকে বলে, তুমি কি আমার মাইন্ড পড়তে পারো? মিস্টার পিট বললো, হ্যাঁ, আমি এটা ব্যবহার করতে চাই না, কিন্তু এখন এটা দরকার ছিল, ওই জন্য আমি এটা ইউজ করলাম। আদারওয়াইজ তুমি কখনো সত্যটাকে অ্যাকসেপ্ট করতে না। সে ওয়ের হাত ধরে। ওয়ে তার দিকে তাকায়। মিস্টার পিট তাকে বলে, তুমি সব ভয় তো এখন ছেড়ে দাও। ভয় তোমাকে রাইট থিং ডিসাইড করতে হেল্প করবে না। টনি যা বলে তার থেকেও তুমি মূল্যবান, আর তোমার কাছে সবসময় তোমার চয়েস আছে। তুমি এখনো ঠিক ওয়েকে চুজ করতে পারো। ওয়ে চুপচাপ বসেছিল আর তার দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমরা কেনটাকে দেখেছি টনির কাছে আসে আর টনি তাকে মারতে লাগে আর বলে, তোমার দ্বারা কোনো কাজ হবে না। টনি চিল্লাতে হয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম একটা স্পেশাল অ্যালফা বাচ্চাকে আনার জন্য, তুমি সেটাও করতে পারলে না। ও ওকে অনেক বকাবকি করে। টনি তার উপরে চিল্লাতে লাগে আর বলে, তুমি তো কি এনেছো, এইসব বাচ্চাগুলো বেকার। তখন কেনটা বলে, যদি আমরা এই বাচ্চাগুলোকে ট্রেনিং দিই তাহলে এরা বড় হয়ে পিটবেবের মতন হতে পারে। টনি বলে, অ্যালফা বাচ্চারা আলাদা, তাদের কাছে জন্মগত পাওয়ার থাকে। তুমি এই বেকার বাচ্চাগুলোকে ট্রেন করে কি করতে চাও? তুমি নিজের দিকে তাকাও। আমি তোমার পিছনে কত পয়সা খরচ করেছি, তোমাকে ট্রেনিং দিয়েছি, কিন্তু তোমার মধ্যে কোনো স্পেশালিটি নেই, তুমি কিছুই করতে পারো না। তবে শেষে তুমি একটা অর্ডিনারি পার্সন হয়ে থেকে গেলে। উনি তাকে বলে, সব বাদ দাও, এবার তুমি ঘরে গিয়ে চেক করো আরও কোনো বাচ্চা বেঁচেছে কিনা যার কাছে স্পেশাল সেন্স আছে। এসব শুনে কেনটা অনেক স্যাড ফিল করার বলে, এখন খালি একটাই পার্সন আছে যে এখনো ফুললি ডেভেলপ হয় নাই, কেন কি সে এখনো ইয়াং, খালি বড় বাচ্চাদের কাছেই পাওয়ার আছে। উনি গম্ভীর হয়ে ভাবতে লাগে আর বলে, কিন্তু আমাদের কাছে এখনো একটা পার্সন বাকি আছে, ও সব বাচ্চাগুলোর থেকে স্পেশাল, তার পাওয়ার সবার থেকে বেশি। কেনটা জিত হয়েছে কে? টনি কিছুই বলে না, স্মাইল করছিল। নেক্সট দিন আমরা নেক্সট মর্নিং এর সিন দেখি যেখানে অ্যালান আর জেফ অনলাইন স্ট্যান্ড করার পর একসাথে শুয়েছিল। জেফ ঘুম থেকে উঠে বলে, উঠে পড়ো আঙ্কাল, আর তুমি কত নাটক করবে। জেফ বলে, আমি তোমাকে ভদ্র হতে বলেছিলাম, কিন্তু তুমি তোমার সব পাওয়ার আমার উপর ইউজ করে নিয়েছিলে। আর সেটা বলে সে তাকে কিস করে। আর অ্যালান চুপচাপ বিছানার মধ্যে শুয়েছিল। জেফ ওখান থেকে উঠে চলে যায়। সে ফ্রেশ হয়ে যায়। সে গার্ডেনে বসে কফি খাচ্ছিল আর স্মাইল করছিল। সে শুধু অ্যালানের বিষয়ে ভেবে যাচ্ছিল। তার পিছন দিক দিয়ে কেনটা আসে আর তার গলায় চাকু রাখে। যে পিছন দিকে তাকায়, কেনটা চুপচাপ সিরিয়াস দাঁড়িয়েছিল। তখনই অ্যালানের ঘুম ভেঙে যায়। অ্যালান উঠে চারিদিকে জেফকে খুঁজতে লাগে। ও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। পুরো বাড়িতে জেফকে খুঁজতে লাগে, কিন্তু জেফ কোথাও ছিল না। অন্যদিকে আমরা জেফকে দেখি কেনটা তাকে নিয়ে যাচ্ছিল কিডন্যাপ করে। তখনই তার কল রিং হয়। অ্যালান তাকে বারবার ফোন করছিল। তখন কেনটা তার মোবাইলটাকে নিয়ে নেয় আর রাস্তায় ফেলে দেয়। রাস্তা থেকে কতগুলো বাচ্চা যাচ্ছিল, সেই ফোনটাকে টুকিয়ে নেয়। বেচারা জেফ কিছুই করতে পারছিল না, সে চুপচাপ দেখে যাচ্ছিল সবকিছু। অন্যদিকে আমরা নট আর সনিককে দেখি তারা লাভিটাভি করছিল খাবার খাওয়ার সময়। সনিক বলে, আমি কি চাউটা খেতে পারি? তখন নিক তাকে খাইয়ে দেয়। নিক রেগে গিয়ে বলে, সবসময় তুমি এমন কেন করো? তুমি নিজের খাবার নিজে বানাতে পারো না? এরা অ্যাকচুয়ালি খুব কিউট কাপল। সনিক তাকে টিজ করতে হয়ে বলে, তোমার হাতে খাবার খেতে আমার খুব ভালো লাগে। অন্যদিকে আমরা বেচারা ইট বেপে দেখেছি এক সাইডে চুপ করে বসেছিল। নট আর সনিক বেপের দিকে তাকায়, তার অবস্থা খুব খারাপ ছিল। তখন সে তার উপরে আকাশ ছুড়ে মারে আর বলে, এটা খাও। ইট বেপ কিছু রেসপন্স করে না।
আর তারপর তাকে একটা আপেল ছুঁড়ে মারে। তখন সনিক রেগে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো, এসব কি করছো তুমি? তখন বলতে লাগে আমি জীবনে ভাবিনি যে সে নিজের পাওয়ার ইউজ করতে পারবে না। সে আপেলটা ফেলে কিন্তু পিটবেব বুঝতে পারে না, সে আপেলটাকে সোজা পিটবেবের গায়ে লাগে। আর ওরা দুজনে আলোচনা করছিল পিটবেবের সব পাওয়ার এখন চলে গেছে, কিন্তু চার্লি তো মরে গেছে। সনিক বলে যখনই আমি আগে ওর গায়ে কিছু ছুঁড়ে মারতাম পিটবেব সেটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিত। এইসব কথাগুলো পিটবেব শুনে স্যাড ফিল করছিল। সনিক এসে তার থেকে ক্ষমা চায়। ওরা দুজনে তোকে কনসোল করে। সনিক জিজ্ঞেস করে তুমি কি চার্লিকে খুব মিস করছো? তাহলে পিটবেবের রিয়েলাইজ হয় যখন পিটবেবের পাওয়ার চলে গেছিলো তখন চার্লিও তার গায়ে আপেল ছুঁড়ে মারতো। আর তখন সেটা সে ধরতে পারতো না। কিন্তু এই সময় আমার সব সেন্সেস চার্লির সাথে চলে গেছে। কিন্তু এখন তো চার্লি মরে গেছে, কিন্তু আমার পাওয়ার তো আমার কাছে ফেরত চলে এসেছিল। তাহলে ভালো আমি এটাকে ক্যাচ করতে পারলাম না কেন? সনিক বলে আমার মনে হয় তোমার পাওয়ার ব্যাস এখনই ফেরত এসেছে, এই জন্য। ও কিছু বলতেই যাচ্ছিল তখন সনিক তাকে আটকায়। আর দুজনে বলে তুমি ভরসা রাখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি যদি তাড়াতাড়ি করো সব খারাপ হয়ে যাবে। আর এটি বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়। আমার পিটবেবকে দেখে গম্ভীর চিন্তায় পড়ে যায়। তখন আবার এসে বেবের হাতে মধ্যে আপেলটা দেয় আর চলে যায়। বেবটা আপেলটার দিকে দেখে চিন্তায় পড়ে গেছিল। অন্যদিকে আমরা রবিলের ঘরকে দেখি। রবিল চার্লিকে ইঞ্জেকশন লাগাচ্ছিল। চার্লি তাকে জিজ্ঞেস করে আমাকে কি ইঞ্জেকশন রোজ নিতে হবে? রবিল বলে আমি তোমার উপরে টেস্ট করছি, তোমার সিমটমগুলো কাজ করছে কি করছে না। আমার মনে হচ্ছে তাহলে তোমার সব সেন্সেসগুলো রিকভার হয়ে যাবে। আমি এই ইঞ্জেকশনের ভিতরে ভাবছিলাম তোমাকে 3 ঘন্টা পর পর ইঞ্জেকশন নিতে হবে, ততক্ষণ আমি তাড়াতাড়ি নতুন ড্রাগ খুঁজে নেবো যেটা তোমার আবারকে সবসময়ের জন্য বন্ধ করে দেবে। চার্লি তাকে থ্যাংক ইউ বলে যেতে লাগে। রবিল জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? চার্লি বলে আমি ব্যাস পুরো ঘরটা ঘুরতে চাই। রবিল বলে তোমাকে এসব এখন করা উচিত না, যদি তোমাকে কেউ খুঁজে নেয় তাহলে আমরা বিপদে পড়ে যাবো। চার্লি বলে কিন্তু ঘরের ভিতরে আমাকে কে খুঁজবে? রবিল তাকে বলে ঠিক আছে তুমি যেতে পারো, তুমি ঘরে পুরো ঘুরতে পারো, কিন্তু বেশি দূর যাবে না। অন্যদিকে আমরা অ্যালানকে দেখে সে বারবার জেফকে ডাকলো হে কিট কোথায় গেছো তুমি কিট? সে গার্ডেনের মধ্যে এসে দেখে সেই কফির কাপটা ওখানে পড়েছিল। সে বলে কোথায় গেল সে? সে খালি জেফ জেফ বলে তাকে কল করছিল, কিন্তু তার কল কেউ রিসিভ করছিল না। তখন ওখানে নটা সনিক এসে জিজ্ঞেস করে আঙ্কেল তোমার কি হয়েছে, তোমরা আমাকে কফি শপে কেন ডেকেছো? ওদের সাথে ওখানে কিমো এসেছিল। কিম তাকে জিজ্ঞেস করেছে কি কারোর সাথে দেখা করতে গেছে? কিম তাকে জিজ্ঞেস করে ও কি কারোর সাথে থাকে না থাকে না। তখন তার সনিক মিলে তাকে টিজ করছিল। তখনই সনিক বলে আমরা তার ফোনের সিগন্যালকে ফলো করতে পারি আঙ্কেল। তারা জিজ্ঞেস করে তুমি কি কখনো তোমার ফোন তাকে দিয়েছিলে? সে বলে হ্যাঁ, আর আমরা তার সিগন্যালকে ট্র্যাক করতে হয়ে গাড়িতে করে যায়। ওরা গাড়ি নিয়ে গলিতে ঘুরছিল। ওরা সেই জায়গাটায় এসে যায় যেখানে সে তার ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। সনিক বলে সিগন্যালটা এখান থেকে আসছিল। ওরা গাড়ি থেকে নেমে আশেপাশে সার্চ করে। তখন ওখানে অনেকগুলো ছেলে বসেছিল, ফোন দেখছিল। তখন কিম বলে চলো আমরা ওদেরকে জিজ্ঞেস করি। কিম জিজ্ঞেস করে স্যার আমি আপনাদের কিছু জিজ্ঞেস করতে পারি? তখন সেই ছেলেগুলো চিল্লাতে চিল্লাতে পালিয়ে যায়, এখানে পুলিশ এসে গেছে। ওরা পালাতে লাগে, তখন সবাই মিলে তাকে ধরতে লাগে। সবাই পালিয়ে যায়, অ্যালানের টিম মিলে তাদের পিছনে দৌড়ায়। তারা একটা ছেলেকে ধরে ফেলেছিল আর সে জিজ্ঞেস করে তুমি আমাদের ফলো করছো কেন? সনিক বলে এই ছেলেটা না, আমি ডিপিএস সিস্টেম অন্য ছেলেটার কাছ থেকে পাচ্ছি। তারা দৌড়িয়ে তার পিছনে যেতে লাগে। সেই ছেলেটা দৌড়াচ্ছিল, তার পিছনে সব দৌড়াচ্ছিল। অ্যালান তার পিছনে দৌড়িয়ে যাচ্ছিল। রাস্তায় যেভাবে সেভাবে করে দেয় সেই ছেলেটাকে ধরে ফেলে। তখন অ্যালান জিজ্ঞেস করে তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? ছেলেটি জিজ্ঞেস করে তুমি আমাকে অ্যারেস্ট করছো কেন? অ্যালান তার পুরো শরীরকে সার্চ করতে লাগার বলে ফোন কোথায়? তখন সেই ছেলেটি বলে আমার কাছে কোনো ফোন নেই। অ্যালান জিজ্ঞেস করে সত্যি করে বলো? ছেলেটি বলে আমি সত্যি করে বলছি আমি কোনো ফোন নিয়ে নেই। তখন মানে কি মাসে আর বলে এটা কি তোমার ফোন? অ্যালান সেই ফোনটা নিয়ে বলে হ্যাঁ এই ফোনটাই আমি দেবকে দিয়েছিলাম। কিন্তু এই ছেলেগুলোকে মারতে হয়ে বলে তুমি এই ফোনটা কোথা থেকে পেলে? সেই ছেলেটি বলে একটি লোক ভ্যানের মধ্যে যাচ্ছিল, সেই লোকটা আমাকে এই ফোনটা দিয়ে দিয়েছে। কিম তখন অ্যালানকে বলে আমার মনে হয় দেব কিডন্যাপ হয়ে গেছে। অন্যদিকে আমরা পিটবেবকে দেখে মিস্টার পিট তার সাথে দেখা করতে আবার সেই নদীর ধারে এসেছিল। মিস্টার পিট জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে ডাকলে তোমার কোনো ইমপ্রুভ হয়েছে? মিস্টার পিট তাকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের প্ল্যানকে সাকসেস করার জন্য আমার কারো হেল্পের দরকার। এই রেগে গিয়ে বলে আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি ওয়ের সাথে দেখা করতে চাই না। তখনই ওখানে ওয়ে আসে আর বলে আমি সরি বেব। মেয়ে রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি এখন আমার সাথে কথা বলছো কেন? তুমি যদি আমার থেকে লাখবার ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করবো না। আমি ব্যাড মেমোরিগুলোকে মুছতে পারবো না। ওয়ে বলে আমি এখানে তোমার থেকে ক্ষমা চাইতে আসি নাই, আমি নিজের হাত থেকে তোমার থেকে ক্ষমা চাইছি। মেয়ে রেগে গিয়ে বলে তোমার কথা বলা শেষ হয়েছে? মেয়ে ওখান থেকে যেতেই লাগলো। তখনই ওয়ে বলে আমি টনিকে হারাতে তোমার সাহায্য করতে পারি। তখনই বেব বলে তোমাকে যে ভরসা করবে সে দুনিয়ার সব থেকে বড় পাগল। তুমি টনির সাথে 10 বছর ধরে থাকছো, হঠাৎ করে তুমি নিজের মাইন্ডকে চেঞ্জ করে তার সাথে বদলা নেওয়ার বিষয়ে কেন ভাবছো? তোমাকে তো এটা প্রথমেই ভাবা উচিত ছিল। ওয়ে বলে পাস্টে আমি অনেক উইক ছিলাম, আমি তখন এতই কমজোর ছিলাম, আমি তখন মিস্টার টনির সাথে ফাইট করার ক্ষমতা রাখতাম না। আমি ড্যাডিকে সবসময় নিজেকে ব্যবহার করতে দিতাম। যদি আমি তার বলা সব কিছু করতে রাজি হই তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আজকে আমি তার জানতে পারলাম যে আমি আজ পর্যন্ত তার কোনো কাজেই আসি নেই। সে আমাকে যা করতে বলতো সেটা যদি আমি করতে না পারতাম তাহলে অনেক নির্ভর মানুষ আহত হতো, সাথে তুমিও। এই পার্সনকে আমি লাইফে সব থেকে বেশি ভালোবাসতাম। তখন মিস্টার পিট বলে আমি ওয়েকে সেন্স করতে পারি সে মিথ্যে কথা বলছে না।
আমি তোমার ফিলিংসকে ভালো মতন বুঝতে পারি, কিন্তু আমি এটা চাই যে তুমি ভালো মতন এসব জিনিসের বিষয়ে ভেবে দেখো। তোমার ট্রু রিজনটা কি? তুমি কি শুধু টনিকে হারাতে যাও? আমাদের কাছে এটা লাস্ট চান্স আছে। মেয়ে বলে ঠিক আছে, কিন্তু এটা লাস্ট টাইম আমি তার সাথে এক টিম হয়ে কাজ করছি। আমাদের কাছে এখন যা এভিডেন্স আছে তা মিস্টার হংমিং ডং এর একটিমাত্র সন্তানের সাক্ষীর একটি ক্লিপ। তাতে তারও বাচ্চা আছে যাকে কিডন্যাপ করা হয়েছিল। কিন্তু যদি টনির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়, আমরা শুধু একটা জিনিসকে মিস করছি। টনি যা ক্ষতিপূর্ণ পেয়েছিল তার প্রমাণ। তখন ওয়ে বলে আমরা যদি খুঁজতে খুঁজতে মরেও যাই তবুও আমরা সেটা পাবো না। মিস্টার টনি সবসময় কেয়ারফুল থাকে, ও কাউকে নিজেকে ট্রিক করে ডাউন করতে দেয় না। ড্যাডি ক্ষতিপূর্ণ পেয়েছে, একসাথে মিলে প্ল্যান বানাচ্ছিল। ওদের প্ল্যান শুনে বেব হাসতে লাগে। ওই বলে এইসব ডকুমেন্টগুলো কি এখনো কোম্পানির মধ্যে আছে? পিটবে বলে যদি আমরা ওই ডকুমেন্টগুলো পেয়ে যাই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। পিটবে সবাইকে নিজের প্ল্যানগুলো বলছিল। অন্যদিকে আমরা কেন্টাকে দেখি, সে জেফের কাছে আসে। জেফের মুখ হাত পা বাঁধা ছিল। কেন্টা এসে জেফকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যদি তুমি এই বাড়ি থেকে পালাতে চাও তাহলে তোমাকে অনেক দূরে পালাতে হবে, অন্যথা তোমারও একই পরিণতি হবে। তখন জেফ তাকে দিয়েছিল, আমি এবার কি করতে পারি? মিস্টার টনিকে আর থামবে না, আমি এসবকে কি করে বন্ধ করবো? কেন্টা অনেক কিছু ভাবার পর বলে, কিন্তু এই সময় আমি তোমার হেল্প করতে পারবো না। এটা বলার পর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন জেফ প্রথমবার সেই বাড়ি থেকে পালিয়ে গেছিল, তাকে পালাবার জন্য কেন্টা হেল্প করেছিল। জেফ বলে, আমি জানি, আপনার অনেক অনেক ধন্যবাদ, তুমি লাস্ট টাইম আমাকে এগ্রি করেছিলে পালাবার জন্য। কেন্টা বলে, আমি এখানে তোমাকে ওয়ার্ন করার জন্য এসেছি। ড্যাডি এই সময় অনেক সিরিয়াস আছে, যদি তুমি এখন কিছু করার বিষয়ে ভাবছো তাড়াতাড়ি করো। আর এটি বলে সে ওখান থেকে চলে যায়। আর আমরা জেফে দেখি সে কিছু ভাবছিল, আর এই সব কিছু টনি নিজের সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখছিল। তখনই টনি কাউকে ফোন করে ডাকে আর বলে, তুমি কি আমার কাছে কাজ করার জন্য রেডি আছো? অন্যদিকে আমরা বেব, মিস্টার পিট আর ওয়েকে দেখি, তারা কালো চশমা পরে দাঁড়িয়েছিল। বেব চিল্লাতে হয়ে বলে, আমি কখনো এগ্রি করিনি যে কেন্টা আমাদের প্ল্যানের মধ্যে আসবে। কেন্টা হলো টনির রাইট হ্যান্ড। তুমি এসব কি বলছো? তুমি বলছো যে আমি তার উপরে ট্রাস্ট করবো? মিস্টার পিট বলে, আমি আর কেন্টা ছোটবেলার বন্ধু, আমি এটা বিশ্বাস করি ভিতরে সে এখনো একটা ভালো পার্সন। আর একটা ইম্পর্টেন্ট থিং, যদি সে আমাদের সাথে কোঅপারেট করতে চাইতো না তাহলে সে আমার অ্যাপয়েন্টমেন্ট এভাবে অ্যাকসেপ্ট করতো না। পিট বেব রেগে গিয়ে বলে, কারণ কি সে তোমাকে ট্রিক করেছে। তুমি ভালো মতোই জানো কেন্টা টনির জন্য যা ইচ্ছে করতে পারে, যদি খারাপ কাজও হয় সে তার জন্য করবে। তুমি কি মনে করো এরকম লোকেরা সহজেই চেঞ্জ হয়ে যাবে? মিস্টার পিট বলে, আমার মনে হয় মানুষই চেঞ্জ হয়ে যায়। তখন ওয়ে বলে, আমি চেঞ্জ হয়ে গেছি। তখন বেব বলে, যদি সবকিছু খারাপ হয়ে যায় তখন কি হবে? মিস্টার পিট বলে, আমি জানি না, কিন্তু আমাদের ট্রাই করে দেখা উচিত। তখন ওখানে কেন্টা আসে আর বলে, আমি জানি তোমরা কি প্ল্যান করছো, আমি বাস এখানে তোমাদের বলতে এসেছিলাম আমি তোমাদের জন্য এমন কাজ কখনো করবো না যা তুমি চাও। ড্যাডি আমাকে লাইফ দিয়েছে, আমি তাকে কখনো ধোকা দেবো না। তখনই ওয়ে বলে, তোমার চোখ কবে খুলবে? আর তুমি এবার বোকার মতো অ্যাক্টিং করা কবে বন্ধ করবে? তখন কেন্টা বলে, তুমি কি ভাবো তোমার লাইফ আমার থেকে ভালো আছে? তোমরা কি সবাই নিজেদের বিষয়ে ভুলে গেছো? কি হতো যদি ড্যাডি তোমাদের লাইফ না বাঁচাতো? তাহলে তোমরা এখন কি করতে? খালি ড্যাডি তোমাদেরকে ভালোবাসা দিতে পারে আর ভালো লাইফও দিতে পারে, আর ড্যাডির এত কিছু করার পর তুমি তার সাথে এমন করছো। তখনই পিটবে বাসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? আমরা কিছুই ভালো করছি না তোমার মতন? কিন্তু আমি চাই তুমি সেই বাচ্চাগুলোর বিষয়ে একবার ভাবো। এই বাচ্চাগুলো এই ঘরের মধ্যে বাস করছে, এই বাচ্চাগুলো কিছুই জানে না। তুমি চাও সেই বাচ্চাগুলো বড় হয়ে যাক, আর তারপর যেভাবে আমরা মুখোমুখি হয়েছিলাম তুমি কি চাও সেই বাচ্চাগুলো সেমনই হোক? নিজের লাইফকে নিজের মতো না বেঁচে থেকে কোনো লাভ নেই। সে শুধু বাচ্চাগুলোকে বিক্রি করতে চায় নিজের ফায়দার জন্য। যার ভ্যালু বেশি তাকে বেশি দামে বিক্রি করা হবে, যার ভ্যালু কম তাকে অল্প দামে বিক্রি করা হবে। আমরা কি কোনো অবজেক্ট? তুমি কিন্তু এইসব কাহিনীগুলোকে চেঞ্জ করতে পারো কেন্টা। তুমি নিজের ক্ষমতায় নিজে দাঁড়িয়েছো, টনিকে কি করতে হবে তা না বলে তুমি নিজের লাইফকে চুজ করতে পারো কেন্টা। এইসব শুনে কেন্টা অনেক চিন্তা করতে লাগে। নেক্সট দিন আমরা কেন্টাকে দেখি সে টনির কাছে আসে। টনিটাকে জিজ্ঞেস করে, তোমার মিটিং কেমন থাকলো তাদের সাথে? কেন্টা বলে, আমি তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছি। তখনই টনি বলে, আমি তো ভেবেছিলাম তুমি তোমার মাইন্ড চেঞ্জ করে নিয়ে তাদের দলের সাথে যোগ দিয়ে দিয়েছো। তখন কেন্টা বলে, তুমি আমাকে বড় করেছো, আমি তোমাকে কখনো ধোকা দেবো না। এটা শুনে তখন টনি তাকে একটা চড় মারে। টনি বলে, তুমি যদি সত্যি করে আমার সাথে সত্যি কথা বলছো তাহলে তুমি এতদিন সেই মানুষগুলোকে আমার কাছ থেকে ছুটকারা দিয়ে দিতে। আমি তোমাকে কতবার অর্ডার দিয়েছি তাদেরকে মারার জন্য, তুমি কিন্তু এখনো তাদেরকে মারো না। আর এটা বলে সে কেন্টাকে মেরে যাচ্ছিল। কেন্টা বলে, আমি একটা চান্স চাই, আমি সব কিছু ঠিক করে দেবো। টনি রেগে গিয়ে বলে, আমি তোমাকে তোমার হোল লাইফে চান্স দিয়েছি, এটা তোমার লাইফের লাস্ট চান্স, যা আমি তোমাকে অলরেডি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলে। কেন্টা বলে, আমাকে আর একটা চান্স দিন প্লিজ, যদি আমার নিজের লাইফকেও এক্সচেঞ্জ করতে হয় তাও আমি করবো। আমি তোমাকে প্রমাণ করে দেবো আমি তোমাকে কখনো ধোকা দেবো না। টনি যেটা শুনে হাসতে লাগে। তখন টনি বলে, তোমার লাইফ কি এতই ভ্যালুয়েবল কেন্টা? তুমি নিজের লাইফকে এত ওভার এস্টিমেট করবে না। এখন থেকে তুমি এই বাড়িতে আর পা রাখবে না, আমার কাছে তোমার আর কোনো ভ্যালু নেই। আর এটি বলে সে তাকে বলে, তুমি এই বাড়িতে এখনই বেরিয়ে যাও। তুমি ওখান থেকে যেতে লাগে, পিছন দিকে কেন্টা তার পা ধরে নেয় আর বলে, স্যার প্লিজ আমাকে থাকতে দিন। টনিটাকে ছিটকে ফেলে দেয় আর বলে, তুমি আর কতবার এভাবে আমার থেকে ক্ষমা চেয়ে যাবে কেন্টা?
সে তাকে এক লাথি মারে, সে ছিটকে পড়ে যায়। কেনটা কাঁদতে লাগে, তাকে পিছন দিকে জড়িয়ে নেয় আর বলে, স্যার প্লিজ আমাকে একটা চান্স দিয়ে দিন, আমার সাথে প্লিজ এমন করবেন না, আমি তোমার থেকে ভিক্ষা চাইছি। সে তাকে ফাদার বলে। শুনে টনিটাকে আদর করতে লাগে আর বলে, আমি তোমার ফাদার না, আমি তোমাকে কখনো নিজের ছেলের মতো আর দেখি নেই, আমি তোমাকে একটা কুকুরের মতন বড় করেছি, তুমি এখনো সেটা বুঝতে পারো নাই। আর এটি বলে টনি নিজের হাত বাড়ায়, এই হাতটাকে কেনটা নিজের দুটো হাত দিয়ে ধরে নেয়। টনি বলে, তুমি যদি আমার কুকুর হয়ে থাকতে চাও তাহলে এবার থেকে তুমি সিঁড়ি নিচে থাকবে। যেটা শুনে কেনটা কাঁদতে লাগে আর বলে, চলে যাও এখান থেকে। টনি কেনটাকে চলে যেতে বলে, কেনটা উঠে যায়। সে যেতে লাগে, তখনই সে ওয়েনকে দেখে, তার সামনে সে চলে আসে হাসতে হাসতে। যখন কেনটা নিচে নামছিল তখন সে টনির আর উইনারের সব কথা শুনে নেয়। টনি বলে, আজকে থেকে তুমি কেনটার জায়গায় কাজ করবে। যেটা শুনে বেচারা কেনটা অনেক দুঃখ পায়। তারপরে নেক্সট সিনে আমরা একটা লোককে দেখে, সে ব্যাগ নিয়ে যাচ্ছিল। তখনই তার সামনে ওয়ে চলে আসে। সেই লোকটি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওয়ে বলে, আমাকে ড্যাডি এখানে পাঠিয়েছে এই ব্যাগটা নেওয়ার জন্য। লোকটা বলে, কিন্তু নর্মালি মিস্টার কেনটা এখানে আসে, কিন্তু আজকে তুমি এখানে কেন আসলে? সে স্মাইল করতে হয়ে তার কাঁধা মনে টাচ করে আর তাকে ফ্রিজ করে দেয়। সে বলে, তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও। আর সেই লোকটা তাকে তার ব্যাগটা দিয়ে দেয় আর বলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সেই লোকটা অজ্ঞান হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে। ওই ব্যাগটা নিয়ে তখন যাচ্ছিল, তখন আরো বডিগার্ড ওখানে চলে আসে। সেই বডিগার্ডটাকে পিছন দিক দিয়ে পিটবেব মেরে দেয়। পিটবেব ওই বডিগার্ডটার সাথে ফাইট করছিল। তখনই ওরা দুজন যখন পালাচ্ছিল তখনই ওখানে উইন চলে আসে আর নিজের পিস্তল বার করে তাদেরকে দেখায়। সে বলে, আমি অলরেডি ভাবছিলাম তোমাদের বিষয়ে। সে পিটবেবকে বন্দুকটা দেখার বলে, ব্যাগটা নিচে রাখো। উইনার পিটবেব থেকে বলে, ব্যাগটা আমাকে দাও। উইন উইনারকে ব্যাগটা দিয়ে দেয়। তখনই উইনার গাড়িতে যাচ্ছিল, পিটবেব এসে তার হাত থেকে পিস্তলটাকে ছিনে নেয় আর তারা ফাইট স্টার্ট করে দেয়। বেব উইনারের হাতের পিস্তলটাকে ছিটকে ফেলে দেয়, তাকে মারতে লাগে। সেই চান্স দেখেই উইনার ওখান থেকে পালাতে লাগে। তখনই সেই বডিগার্ডটার ঘুম ভেঙে গেছিল। পিটবেব আর ওয়ে ওখান থেকে পালাবার চেষ্টা করছিল, বডিগার্ডগুলো তাকে আটকাবার চেষ্টা করছিল। ওয়েও সেই বডিগার্ডটাকে মারতে লাগে, যেভাবে সেভাবে সে ব্যাগটাকে বার করে। উইনার পিটবেবকে অনেক মারছিল আর সে গানটা শুট করেছিল তাকে মারার জন্য। পিটবেব লাথি দিয়ে সেটাকে নিচে ফেলে দেয়। তখন ওখানে মিস্টার পিট চলে আসে নিজের গাড়ি নিয়ে, তারা গাড়ির ভিতরে উঠে যায় আর পালিয়ে যায়। আর উইনার তাদেরকে দেখে চিল্লাতে লাগে। অন্যদিকে আমরা সনিক আর নিককে দেখেছি পিটবেবের মাথায় মলম লাগাচ্ছিল। এলান তার উপরে রাগ করছিল, বলছিল, তুমি আমাকে না দিয়ে আবার তোমরা বেরিয়ে গেলে কাজে। সনিক আর নিক বলে, এইসব সিচুয়েশনের জন্য আমরা ওয়েট করতে পারছিলাম না আঙ্কল। পিটবেব তাকে বলে, তুমিও তো আমার মতোই করছো, জেপি খোঁজার জন্য কতগুলো লোককে তুমি ডেকে এনেছিলে। আমার মনে হয় না এই কথাটা আমাকে একবার বলা উচিত ছিল। অ্যালান বলে, আমার বয়ফ্রেন্ড হারিয়ে গেছে, এইসবের জন্য কে ওয়েট করবে? অ্যালান পিটবেবকে দিয়ে, তুমি কি ওয়েকে এখন ট্রাস্ট করো? পিটবেব বলে, আমি জানি না, কিন্তু আমি এখন ওকে বিশ্বাস করতে পারি না। কিন্তু এখন সবাই এই প্ল্যানের জন্য ইম্পর্টেন্ট পার্ট আছে আমার লাইফে। এমনিও আমার টার্গেট হলো টনি, আমি চার্লির বদলা ওর থেকে নেবই। ওরা এসব বকবক করছিল, তখনই মিস্টার পিট আর ওয়ে ওখানে চলে আসে, বলে, এখানে অনেক বড় বিপদ হয়ে গেছে। কালকে রাত্রে টনি ফাউন্ডেশনের জন্য একটি দত্তক অনুষ্ঠান আয়োজন করছে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র ধামাচাপা দেওয়ার জন্য আয়োজিত করা হয়েছে। তারা বাচ্চাদেরকে নিলামিতে রাখবে, ওখানে শুধু পয়সাওয়ালা লোকরাই থাকবে। পিটবেব বলে, যদি আমরা ওই বাচ্চাদের হেল্প করতে চাই, তখনই ওয়ে বলে, আমাদের কাছে কালকের দিনটাই লাস্ট, আমরা এই চান্সকে মিস করতে পারবো না। তাহলে অ্যালান বলে, ভালো, আমরা কি করে ওই ইভেন্টের মধ্যে যেতে পারি? তখনই মিস্টার পিট বলে, আমি এইসবের প্ল্যান আগে থেকে বানিয়ে রেখেছি, আমি তোমাদের সবার জন্য একটা ইনভিটেশন কার্ড নিয়ে আসবো, তাহলে সে আমাদেরকে ভিতরে আসতে দেবে। কিন্তু কালকে অনেক মিডিয়া থাকবে। ওই বলে, আমরা যদি তাদেরকে রিভিল ওখানেই করতে পারি ভালো হবে, টনির খেলা ওখানেই শেষ হয়ে যাবে। তখন মিস্টার পিট অ্যালানকে বলে, হে অ্যালান, এখানে আরো কিছু আছে যা তোমার জানার দরকার। আমার স্পাই আমাকে বলেছে টনির নাম্বার 1 প্রোডাক্ট কালকে রাত্রে সে অন্য কেউ না, তোমার জেফ, যে ফিউচার দেখতে পারে। যেটা শুনে বিকেলে অ্যালান খুব আপসেট হয়ে যায়। পিটবেব তার দিকে তাকায়। অন্যদিকে আমরা উইনারকে দেখেছি, অনেক রেগেছিল, বলছিল তারা আমাদের থেকে এই জিনিসপত্র কি করে চুরি করতে পারলো, কিন্তু আমি ওখানেই ছিলাম, ওদের প্ল্যানটা ভেস্কে গেছে। ও এসব কথা বলতে বলতে টনির সাথে যাচ্ছিল। উইনার বলে, আমি অলমোস্ট ওদেরকে ধরেই ফেলেছিলাম, আমি তোর জন্য মিস খেয়ে গেলাম। তখনই টনি বলে, পিটবেবের কাছে এখনো সেন্স বাকি আছে, আর এমন যদি না হতো তাহলে আমি তার গলা ধরে আমি ওকে বদলা নিতাম আর তোমার কাছে নিয়ে আসতাম। যেটা শুনে টনি অবাক হয়ে বলে, তুমি এখনই কি বললে? বেবের অ্যালফা সেন্সগুলো আবার ফেরত আসছে? উইনার বলে, হ্যাঁ। উইনার বলে, আমি শিওর যে ওরা কালকে এসে আমাদের অকেশন নষ্ট করবে, আমি 3টে বডিগার্ড এক্সট্রা লাগিয়ে রাখবো, তাই থেকে বডিগার্ড থাকবে, তাহলে ওরা এন্ট্রি করতে পারবে না, যাতে ওরা অডিশনটা খারাপ না করতে পারে। টনি বলে, তুমি এই ব্যাগটা নিয়ে আমার রুমের মধ্যে রেখে দাও। একদিন আমরা পিটবেবকে দেখি চার্লির গ্লাভসটা ধরে বসেছিল, সে অনেক স্যাড হয়ে গেছিল। তখনই তার সামনে ওয়ে আসে আর বসে পড়ে। ওয়ে বলে, সবাই রেডি হয়ে গেছে। ওরা দুজনে অনেক সিরিয়াস হয়েছিল ওখানে। ওয়ে বলে, বেব, আমি তোমার থেকে কিছু জিজ্ঞেস করতে চাই, আমাদের কাছে কি আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ আছে? পিটবেব বলে, না, আগে কিছুই ছিল না। ওয়ে বলে, আমি তোমার ইম্পর্টেন্ট পার্সন হয়ে থাকতে চাই। পিটবেব বলে, এমন একদিন হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে না, কিন্তু এটার অ্যান্সার আমি দেবো না, এটা কখন হবে। এটা শুনে ওয়ে আপসেট হয়ে যায় আর বলে, আমি সরি, আমি পাঁচটা যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। তারা দুজনেই সাইলেন্স হয়ে বসেছিল, কেউ কিছু বলছিল না। অন্যদিকে আমরা চার্লিকে দেখেছি রেবিলের বাড়িতে খোঁজাখুঁজি করছিল।
সে রবিলের রুমে খালি পিটবেবের ফটো দেখতে পায়, যেটা দেখে চার্লি অবাক হয়ে যায়। ও ওর সব ফাইল চেক করতে লাগে। তখনই ও একটা ফাইলের মধ্যে পিটবেবের ফটো দেখে। ওর মধ্যে পিটবেবের ছোটবেলার ফটো ছিল। তখন ওখানে রবিল চলে আসে। সে বলে, চার্লি তুমি আমার রুমে কি করে আসলে? চার্লি তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে আঙ্কেল? তুমিও কি টনির মতন? রবিল বলে, আমি টনির সাইডে নই, আর ওরা কারো নয়। চার্লি তখন জিজ্ঞেস করে, তাহলে এতগুলো ফটো এখানে কি করছে? তখনই রবিল বলে, সে আমার ছেলে। আমি ব্যাস জানতে চাই আমার ছেলে কি ভালো আছে না খারাপ। যেটা শুনে চার্লি অবাক হয়ে যায়। তখনই রবিল বলে, এটা সত্যি, তুই আমার ছেলে, আমি বেবির ফাদার। অন্যদিকে আমরা সকালের সিন দেখি, যেখানে সব বাচ্চাদেরকে অ্যাডপ্ট করার জন্য অনেক রিচ ফ্যামিলি থেকে মানুষ এসেছিল। টনি নিজের ভাষণ শুরু করে দেয়। ওর ভাষণ তুলে সবাই তালি মারতে লাগে। তখনই ওখানে নিলামি স্টার্ট হয়ে যায়। ওখানে একটা বাচ্চাকে নিয়ে আসা হয়। সে নিজের ট্যালেন্ট দেখানো শুরু করে দেয়। আসলে সেই বাচ্চাটা কিনা নেয়। অন্যদিকে আমরা দেখতে দেখি বাচ্চাদের সাথে বসেছিল। অন্যদিকে আমরা পিটবেক আর তার টিমকে দেখি, তারা আলোচনা করছিল কে কোন দিকে যাবে। পিট বলে, আমি আর ওয়ে একসাথে যাবো, আর তুমি আর বেবি একসাথে যাবে। মিস্টার পিট ওয়েকে বলে, তুমি সেই ডকুমেন্টগুলোকে খোঁজার জন্য আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার হেল্প করবে। সবাই নিজের নিজের জায়গায় চলে যায়। অ্যালান বলে, আমি জেবকে খুঁজতে যাবো। সবাই চলে যায়। তারপরে লোকগুলো আসে আর একটা একটা করে বাচ্চাকে নিয়ে চলে যায়। বেচারা জেব স্যাড হয়ে বসেছিল। তখনই ওখানে হিরোর মতো এন্ট্রি মারে মিস্টার অ্যালান, আর সে এক একটা গুন্ডাকে ধরে মারতে লাগে, যেটা দেখে জেব অবাক হয়ে যায়। অ্যালান তাকে দেখে অনেক খুশি হয়। জেব অ্যালানকে দেখে খুশি হয়। জেব, আঙ্কেল তুমি এখানে কি করে আসলে? অ্যালান অ্যালান জেবকে দেখে দৌড়িয়ে তাকে জড়িয়ে ধরে। অ্যালান জেবকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো। কিন্তু জেব যেতে চাইছিল না, বলছিল, আঙ্কেল আমি বাচ্চাগুলোকে ফেলে এখানে যেতে পারবো না। আমার ওই বাচ্চাগুলোর জন্য অনেক খারাপ লাগলো। বেচারা বাচ্চাগুলো ওখানে চুপচাপ বসেছিল স্যাড হয়ে। অন্যদিকে আমরা পিটবেককে দেখি সে যাচ্ছিল, তাকে একটা বডিগার্ড ফলো করছিল, বলছিল তারা ঘরে ঢুকে গেছে। আর সেই বডিগার্ডটা লাঠি নিয়ে তার পিছন করে। জেব তাকে লাথি মেরে দেয়, আর সে তার সাথে ফাইট করা স্টার্ট করে দেয়। অন্যদিকে যেখানে বাচ্চাদেরকে নিয়ে নিলামি চলছিল, তখনই ওখানে উইনার আসে আর টনির কানের মধ্যে কিছু বলে। অন্যদিকে আমরা মিস্টার পিটকে দেখি, সে ওখানে চলে এসেছিল। মিস্টার পিট বলে, আমি বার্গেনিংয়ে জয়েন হতে চাই, আপনি আমাদের এন্ট্রি মাইন্ড করবেন না। টনি স্মাইল করে। মিস্টার পিট টনিকে ড্যাডি বলে, যেটা শুনে টনি বলে, প্লিজ কাম ইন। অন্যদিকে আমরা পিটবেবকে দেখি, সে ফাইট করছিল। তখন একটা গুন্ডা এসে পিটবেবের মাথা মেরে দেয়, তার মাথা দিয়ে ব্লিডিং বেরাচ্ছিল। ওই গুন্ডাটা তাকে মারতেই যাচ্ছিল। তখনই পিছন দিক দিয়ে চার্লি হিরোর মতো এন্ট্রি মেরে পিটবেবকে বাঁচিয়ে দেয়। পিটবেব অবাক হয়ে চার্লি থেকে তাকিয়েছিল। আর এর সাথে এপিসোডটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।